আসসালামু আলাইকুম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 156, 57 এবং 158 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা 156 পৃষ্ঠার আগ পর্যন্ত আলোচনা করেছি। যারা গত ক্লাসগুলো করেনি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে করে নেবে। তো আজকে আমরা মূলত জ্যামিতি অধ্যায়ের চতুর্ভুজের কর্ণ এটা নিয়ে আলোচনা করব। মূলত এই চ্যাপ্টারটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চতুর্ভুজের কর্ণ কি সেটা আমরা প্রথমে জেনে নিব। তো দেখো এখানে প্রথমেই কি বলেছে, নিচের চতুর্ভুজগুলোর বিপরীত শীর্ষবিন্দুগুলো সংযোগ করে কি পাই। তো এখানে মূলত দেখা যাচ্ছে যে চারটি আমাদেরকে চতুর্ভুজ দেখতে পাচ্ছি। চারটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে কি বলে? চতুর্ভুজ বলে। তো এখানে বলেছে যে শীর্ষবিন্দু। এখন প্রশ্ন হলো যে শীর্ষবিন্দুগুলো কোনগুলো? এই যে এই দুটি রেখার যে সংযোগের স্থানটাকে বলা হয় শীর্ষবিন্দু। এটা একটা শীর্ষবিন্দু, এটা একটা, এবং এটা একটা হচ্ছে শীর্ষবিন্দু। আর বিপরীত শীর্ষবিন্দু কোনগুলো? এই যে এটা হচ্ছে এটার বিপরীত, আর এটা হচ্ছে এটার বিপরীত। এখন আমাদেরকে বলেছে এই যে বিপরীত যে শীর্ষবিন্দুগুলো রয়েছে এগুলো সংযোগ করে, মানে এটা থেকে আমরা এটা একটা রেখা টানবো এবং এটা থেকে আমরা এটা একটা রেখা টানবো। সংযোগ করে কি পাই সেটাই আমাদেরকে এখানে বলা হয়েছে। তো দেখো আমরা যদি স্কেল দিয়ে বিপরীত যে শীর্ষবিন্দুগুলো রয়েছে এগুলো সংযোগ করি তাহলে আমরা কিন্তু কর্ণ পাবো। চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দুগুলো যদি যোগ করা হয় তাহলে আমরা কি পাবো? দুটি কর্ণ পাবো। তাহলে একটা চতুর্ভুজের কর্ণ থাকবে কয়টি? দুইটি। এভাবে আমরা যদি এই যে এখানে দ্বিতীয় যে চতুর্ভুজটি রয়েছে এর শীর্ষবিন্দুগুলো এভাবে যোগ করে দিই তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা চতুর্ভুজের এভাবে দুটি করে কর্ণ আমরা পেয়ে যাব। এভাবে তোমরা বাকি যে দুটি রয়েছে এই যে এখান থেকে এটা একটা এবং এখান থেকে আর একটা তোমরা কর্ণ যোগ করে দিবে। যে শীর্ষবিন্দুগুলো রয়েছে সেগুলো যোগ করে দিবে। এভাবেই মূলত যে চতুর্ভুজের কর্ণ পাওয়া যায়। যে শীর্ষবিন্দুগুলো রয়েছে এগুলো দ্বারা যোগ করে দিলেই যে দুটি রেখা তোমরা পেয়ে যাবে সেটাই হচ্ছে চতুর্ভুজের কর্ণ। তো এখানে দেখো কি বলেছে, চতুর্ভুজের বিপরীত শীর্ষবিন্দু সংযোগ করলে, এই যে এটা হচ্ছে বিপরীত শীর্ষবিন্দু, এই শীর্ষবিন্দুগুলো সংযোগ করলে কর্ণ পাই। এই যে দুটো আমরা পেলাম ক এবং গ, ঘ এবং খ, এই দুটো রেখা এটা হচ্ছে কি? কর্ণ। কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই। তাহলে চতুর্ভুজের কর্ণ আছে কিন্তু ত্রিভুজের কোনো কর্ণ নেই, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। চতুর্ভুজের কর্ণ কয়টি? দুইটি কর্ণ, আর ত্রিভুজের কোনো কর্ণ নেই। তো এখানে কি বলেছে, নিচের চতুর্ভুজগুলোর কর্ণ আঁকি। তাহলে আমরা কি করব, এখানে যে শীর্ষবিন্দুগুলো রয়েছে এগুলো আমরা যোগ করে দেবো। এই যে এখান থেকে এই শীর্ষবিন্দুটি আমরা যোগ করব এবং আমি হাত দিয়ে আট করতেছি, তোমরা হাত দিয়ে করবা না, তোমরা স্কেল ব্যবহার করে করবা। এই শীর্ষবিন্দুগুলো যোগ করব। তাহলে আমরা এখানে যদি নাম্বার দিই তাহলে ক, খ, গ এবং ঘ, এই ক এবং গ হচ্ছে একটি শীর্ষবিন্দু এবং খ আর ঘ হচ্ছে আরেকটি শীর্ষবিন্দু। এভাবে তোমরা বাকি শীর্ষবিন্দুগুলো যোগ করবে। এখন এখানে আমাদেরকে একটি কাজ দিয়েছে 2 নম্বরে। দেখো কি কাজ, সেটা হচ্ছে চতুর্ভুজ সম্পর্কে আমরা কি পেয়েছি তা সংক্ষেপে ছকের খালি ঘরগুলোতে লিখি। তো চতুর্ভুজের কর্ণ তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটি লাইক দিয়ে আমাকে জানিয়ে দাও। তো এখন আমরা যেটা করব, আমরা কিন্তু এই অধ্যায়টিতে বিভিন্ন চতুর্ভুজ সম্পর্কে জেনেছি, যেমন সামুদ্রিক, রম্ভস, আয়ত এবং বর্গ। তো এই বর্গগুলো, এই যে চতুর্ভুজগুলোর সম্পর্কে আমরা কি কি জেনেছি সেটা আমাদেরকে দিতে হবে। যেমন সামুদ্রিকের ক্ষেত্রে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান কি না? বলতো, সামুদ্রিকের ক্ষেত্রে সকল বাহুর দৈর্ঘ্য কি সমান হতে হবে? না। সামুদ্রিকের যে শর্তটা হচ্ছে সেটা হচ্ছে বিপরীত যে বাহুগুলো রয়েছে সেগুলো পরস্পর সমান্তরাল এবং সমান হতে হবে, কিন্তু সবগুলো বাহু সমান হওয়ার কোনো নিশ্চয়তা সামুদ্রিকে নেই। এরপর দেখো, সামুদ্রিকের সকল কোণ সর্বদা সমকোণ, এটাও কিন্তু না হবে, কারণ সামুদ্রিকের সকল কোণ সমকোণ হতে হবে এমন কোনো বিষয় নেই। সামুদ্রিকের সকল কোণ সমকোণ হতে হবে না। এরপর দেখো, কারণ সামুদ্রিক কিন্তু বিভিন্ন আকৃতির হয়। দেখো এটাও একটা সামুদ্রিক, এখানে কিন্তু সবগুলো কোণ সমকোণ নয়। বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি, বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল। এটাকে এখানে আমরা কি দিতে পারি, সামুদ্রিক এর যে বিপরীত বাহুগুলো রয়েছে সেগুলো সর্বদা কি? সমান্তরাল এবং দৈর্ঘ্যের সমান। এটাও আমরা কি দেবো? হ্যাঁ দেবো। তার মানে যে বিষয়গুলো বা বৈশিষ্ট্যগুলো সামুদ্রিকের সাথে মিলে যাবে সেটাতে আমরা হ্যাঁ দেবো। যেমন এখানে সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান, সামুদ্রিকের সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান নয়, এর জন্য আমরা এখানে না দিয়েছি।
সকল কোণ সর্বদা সমকোণ, সামুদ্রিকের সকল কোণ সর্বদা সমকোণ হতে হবে এমন বিষয় না, এজন্য আমরা কি দিয়েছি, না দিয়েছি। কিন্তু সামুদ্রিকের যে বিপরীত বাহুগুলো রয়েছে সেগুলো কিন্তু সর্বদাই সমান্তরাল হবে এবং দৈর্ঘ্যও সমান হবে, এজন্য আমরা এ দুটোকে কি হ্যাঁ দিয়েছি। এরপর দেখো রম্বসের ক্ষেত্রে কিন্তু সকল বাহুর দৈর্ঘ্য সমান। রম্বসের যে 4টি বাহু রয়েছে সেই 4টি বাহুর দৈর্ঘ্য কী হবে, সমান হবে। রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্য হবে সমান, এর জন্য এখানে হ্যাঁ দিয়েছি। সকল কোণ সর্বদা সমকোণ, রম্বসের ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য নয়। রম্বসের ক্ষেত্রে সকল বাহুর দৈর্ঘ্য দেওয়া সমান হবে ঠিক আছে, কিন্তু সকল কোণ সর্বদা সমান হবে না। রম্বসের কোণগুলো সমকোণ বা 90 ডিগ্রি ছাড়াও হতে পারে, যে কোনো কোণের হতে পারে। এরপর দেখো রম্বসের বিপরীত বাহুগুলো সর্বদা সমান্তরাল, এখানেও আমরা হ্যাঁ দেব। যেহেতু 4টি কোণের রম্বসের সমকোণ, সেহেতু কিন্তু বিপরীত যে বাহুগুলো রয়েছে এগুলো দৈর্ঘ্যে সমান হবে এবং সমান্তরাল হবে। এটাই হচ্ছে কিন্তু রম্বস আমরা যখন পড়েছি তখন রম্বসের শর্তগুলো আমরা দেখেছি। তো এরপর দেখো আয়তর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সঠিক। সকল বাহুর দৈর্ঘ্য সর্বদা সমান। আয়তের ক্ষেত্রে শুধু এটি প্রযোজ্য হবে না, সকল বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে বিষয়টা এমন নয়। এই যে ধরো আমি যদি একটি আয়ত এখানে আর্ট করি, আয়ত সকল বাহুর দৈর্ঘ্য যে সমান হতে হবে সেটা কিন্তু নয়। এই দেখো এটা হচ্ছে একটা আয়ত, দেখো এই বাহুটি আর এই বাহুটি এবং এই বাহুটি কিন্তু সমান, কিন্তু সবগুলো বাহু কিন্তু সমান নয়। এজন্য আয়তের ক্ষেত্রে সকল বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে বিষয়টা সেটা নয়, কিন্তু সকল কোণ সর্বদা সমান হতে হবে, এখানে আমরা হ্যাঁ দেবো। আয়তর দেখো এখানে যে সকল কোণ, এই কোণগুলো যদি তুমি পরিমাপ করো তাহলে দেখবে সবগুলো কোণই সমকোণ বা 90 ডিগ্রি, এটাই হচ্ছে আয়তের মূলত শর্ত। এবং আয়তের বিপরীত যে বাহুগুলো দেখো এই বাহু সমান্তরাল, এই বাহু সমান এবং সমান্তরাল, এখানে আমরা কি দেবো, হ্যাঁ দেবো, এবং এখানেও দৈর্ঘ্য সমান হ্যাঁ দেবো। এটাই হচ্ছে আয়তর যে বৈশিষ্ট্য বা শর্তগুলো, আয়ত হওয়ার যে শর্ত রয়েছে সেগুলো। তো এখন দেখো বর্গের ক্ষেত্রে, বর্গ আমরা জেনেছি 4 বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে বর্গের ক্ষেত্রে, এই জন্য এখানে হ্যাঁ দিয়েছে। সকল কোণ সর্বদা সমকোণ, বর্গের ক্ষেত্রে আমরা জানি বর্গের সবগুলো কোণই সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে এখানেও আমরা দেব হ্যাঁ। এরপর যেহেতু 4টি কোণই সমকোণ এবং সমান, এখানে সমান্তরাল তো অবশ্যই হবে বিপরীত বাহুগুলো, আর দৈর্ঘ্য সমান তো অবশ্যই। তাহলে এটাই হচ্ছে মূলত সামুদ্রিক, রম্বস, আয়ত এবং বর্গের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো সঠিক এবং কোন কোন বিষয়গুলো সঠিক নয়। এখন আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। এরপর পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 157 পৃষ্ঠায় দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে নিচের চিত্রে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে চতুর্ভুজগুলোকে বৃত্তের ভিতরে সাজানো হয়েছে, চিত্রটি পর্যালোচনা করে নিচের শূন্যস্থান পূরণ করি। তো এতক্ষণ আমরা এই অধ্যায়ে কিন্তু বিভিন্ন চতুর্ভুজ সম্পর্কে জেনেছি, আমরা ট্রাপিজিয়াম, সামুদ্রিক, আয়ত, বর্গ, রম্বস এগুলো সম্পর্কে জেনেছি। তো এখন এই যে দেখো বৃত্তের ভিতরে এই বিষয়গুলোর চিত্র এখানে দিয়েছে, দেওয়ার পর এখানে আমাদেরকে মূলত কিছু শূন্যস্থান দিয়েছে, এই যে চতুর্ভুজগুলো রয়েছে সেগুলোর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এখানে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো আমরা দেখি শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করি। এখানে বলা হয়েছে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে ড্যাশ বলে। কি বলে, চতুর্ভুজের আমরা জানি একজোড়া বিপরীত বাহু, অর্থাৎ এই যে তোমরা যদি এই সামুদ্রিক, এখানে একটা সামুদ্রিক আমরা দেখি যে এটা হচ্ছে ট্রাপিজিয়াম, এটা হচ্ছে মানে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল। দেখো এই বাহু আর এই বাহু সমান্তরাল, কিন্তু এই বাহু সমান্তরাল নয়, তাহলে এটাকে কি বলা হয়, ট্রাপিজিয়াম বলা হয়। তাহলে এখানে আমরা লিখব যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তাকে কি বলে, ট্রাপিজিয়াম বলে। এখানে আমরা দেব ট্রাপিজিয়াম। এরপর দেখো 2 নম্বরে চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় তাকে কি বলে, তাকে বলে সামুদ্রিক। এই যেটা একটা সামুদ্রিক চতুর্ভুজের এই বাহু সমান্তরাল এবং এই বাহু সমান্তরাল, দুই জোড়া বাহু যদি সমান্তরাল হয় তাকে কি বলে, সামুদ্রিক বলে। তাহলে এখানে আমরা 2 নম্বর যে শূন্যস্থানটি রয়েছে এখানে আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে সামুদ্রিক। চতুর্ভুজের দুই জোড়া বিপরীত বাহু যদি সমান্তরাল হয় তাকে বলা হয় সামুদ্রিক। এরপর দেখো পরবর্তী যে 3 নম্বর শূন্যস্থানটি সেটা হচ্ছে যে সামুদ্রিকের 4টি বাহুই সমান তাকে ড্যাশ বলে। যে চতুর্ভুজের 4টি বাহু সমান, আমরা জানি বর্গের 4টি বাহু সমান, রম্বসের 4টি বাহু সমান, তাহলে এখানে আমরা মূলত যেটা দেব সেটা হচ্ছে রম্বস। যে সামুদ্রিকের 4টি বাহুই সমান তাকে বলা হয় কি, রম্বস। আমরা এখানে দিতে পারি রম্বস, বা এখানে আমরা বর্গও দিতে পারি কারণ বর্গেরও 4টি বাহু সমান। এরপর দেখো যে সামুদ্রিকের 4টি কোণই সমকোণ তাকে কি বলে,
চারটি কোণের সমকোণ সেটাকে বলা হয় আয়ত। এটাকে এখানেও আমরা বর্গ দিতে পারি, কারণ বর্গরও চারটি কোণ সমকোণ। তো এরপর দেখো 5 নম্বরে, রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে কি বলে? রম্বসের যদি একটি কোণ সমকোণ হয় তাহলে সেটাকে বলা হয় বর্গ। রম্বসের একটি কোণ সমকোণ হলে আমরা বলতে পারি সেটা হচ্ছে বর্গ। দেখো, রম্বসের যে সামুদ্রিকের চারটি বাহুই সমান সেটা হচ্ছে রম্বস, আর রম্বসের যদি যে কোণগুলো রয়েছে সেগুলো যদি সমকোণ হয় তখন সেটা কিন্তু বর্গে পরিণত হয়ে যায়, সেটা হচ্ছে বর্গ। এরপর দেখো, আয়ত ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি কোণ। আয়ত এবং এই যে আয়ত কোথায় দেখলাম আমরা, যে চারটি কোণই সমকোণ। আয়ত এবং বর্গের মধ্যে মিল হলো চারটি কোণ সমকোণ। বর্গেরও চারটি কোণ সমকোণ এবং আয়তেরও চারটি কোণ সমকোণ। এখানে আমরা কি দিতে পারি? সমকোণ মানে হচ্ছে আয়ত এবং বর্গের যে চারটি কোণ থাকে সেটা হচ্ছে 90 ডিগ্রি। এরপর দেখো পরবর্তীতে 7 নম্বর, এবার রম্বস ও বর্গের মধ্যে মিল হলো এদের চারটি ড্যাশ পরস্পর সমান। রম্বস এবং বর্গ, দেখো রম্বসের শর্ত কি? এখানে আমরা যেটা লিখলাম, এই যে রম্বসের চারটি বাহু সমান আর বর্গেরও কিন্তু চারটি বাহু সমান, তাহলে আমরা এখানে লিখব যে বাহুগুলো পরস্পর কি, রম্বস এবং বর্গের মধ্যে মিল হলো এদের চারটি বাহু পরস্পর সমান। এরপর দেখো, রম্বস, বর্গ এবং আয়ত এদের সবগুলো হলো এক ধরনের সামুদ্রিক। আমরা এখানে কি বলতে পারি? রম্বস, বর্গ এবং আয়ত এদের সবগুলো হলো এক ধরনের সামুদ্রিক, কারণ এদের সামুদ্রিক হওয়ার যে শর্তগুলো সেটা কিন্তু পূরণ করে। দুই জোড়া বাহু সমান্তরাল এবং সমান, এটা হচ্ছে সামুদ্রিক হওয়ার শর্ত, এবং রম্বস, বর্গ এবং আয়ত এগুলো পূরণ করে। এরপর দেখো পরবর্তীতে, আয়ত, বর্গ, রম্বস হলো এক ধরনের ট্রাপিজিয়াম, কারণ এদের প্রত্যেকের অন্তত এক জোড়া সমান্তরাল বাহু রয়েছে। তাহলে ট্রাপিজিয়াম হওয়ার শর্ত কি? এক জোড়া বাহু সমান্তরাল এবং সমান্তরাল হতে হবে। আর রম্বস, বর্গ, রম্বস, আয়ত এদের কিন্তু দুই জোড়ায় সমান্তরাল বাহু রয়েছে, এই জন্য রম্বস, বর্গ, আয়ত এটা এক ধরনের ট্রাপিজিয়াম, কারণ এদের প্রত্যেকের অন্তত এক জোড়া সমান্তরাল বাহু আছে। তো এটাই হচ্ছে মূলত তোমাদের এই 157 পৃষ্ঠার যে উত্তর, সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 158 পৃষ্ঠায় এখানে আমাদেরকে আরও কিছু চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো, চতুর্ভুজের মধ্যে ট্রাপিজিয়াম দিয়েছে। একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি, তাহলে একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি একজোড়া বাহু সমান্তরাল হয়। একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি একজোড়া বাহু সমান্তরাল হয়। এখানে দেখো একজোড়া বাহু সমান্তরাল আছে, এই দুই যে বাহু দুটো জোড়া রয়েছে এগুলো হচ্ছে সমান্তরাল। তারপর দেখো, একটি ট্রাপিজিয়ামকে সামুদ্রিক বলা যাবে যদি দুই জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয়। এখানে আমরা চতুর্ভুজ বলতে পারি। একটি চতুর্ভুজকে সামুদ্রিক বলা যাবে যদি দুই জোড়া বাহু সমান্তরাল হয়। এখানে এক জোড়া সমান্তরাল এবং এখানে আরেক জোড়া সমান্তরাল। এরপর পরবর্তীতে 3 নম্বর বলেছে, একটি সামুদ্রিককে আয়ত বলা যাবে যদি চারটি কোণ সমকোণ হয়। আয়তের চারটি কোণ হচ্ছে সমকোণ। এখানে দেখো চারটি কোণ দিয়েছে, এই চারটি কোণই হচ্ছে সমান। তাহলে একটি সামুদ্রিককে আয়ত বলা যাবে যখন এর চারটি কোণ সমকোণ হবে। এরপর দেখো রম্বস, একটি সামুদ্রিককে রম্বস বলা যাবে যখন এর চারটি বাহু পরস্পর সমান হয়। এই চারটি বাহুই এখানে সমান, এটাই হচ্ছে রম্বসের শর্ত। এরপর দেখো পরবর্তীতে 5 নম্বর, একটি আয়তকে বর্গ বলা যাবে যদি চারটি বাহু পরস্পর সমান হয়। একটি আয়ত হচ্ছে চারটি কোণ সমকোণ, এবং এই চারটি কোণের আয়তের যদি চারটি বাহুই আবার সমান হয় তাহলে কি হবে? এখানে বর্গ হবে। আর 6 নম্বর, একটি রম্বসকে বর্গ বলা যাবে যদি চারটি কোণ সমকোণ হয়। একটি রম্বসকে বর্গ বলা যাবে যখন চারটি কোণ সমকোণ হবে। এটা হচ্ছে রম্বসের চার বাহু সমান এবং এটার বর্গগুলো যদি চারটি কোণই সমকোণ হয় তাহলে কি হবে? সেটা হবে, এই রম্বসের চারটি কোণই যদি সমকোণ হয় সেটা হবে বর্গ। এটাই হচ্ছে মূলত তোমাদের 158 পৃষ্ঠার এখানে শূন্যস্থান পূরণগুলো। আশা করি এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, তাও তোমাদের সাহায্যের জন্য বা বিষয়টি বোঝানোর জন্য আমি এখানে দিয়েছি। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার জন্য অবশ্যই তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।